মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আকাশ যেন এক মহাপ্রলয়ের প্রস্তুতি নিচ্ছিল। শ্রাবণের ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল চাঁদ, আর গুমোট ভ্যাপসা গরমে প্রকৃতি যেন শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছিল আসন্ন ঝড়ের। ঘড়ির কাঁটা রাত 2টার ঘর ছুঁই ছুঁই। জেলা পুলিশ সুপার বা এসপির সরকারি বাংলোর দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন পপি আক্তার, হাতে কফির মাগ, কিন্তু তাতে চুমুক দেওয়ার কথা তার মনে ছিল না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল বাগানের জবা গাছটার ওপর, যেটা ঝড়ো হাওয়ায় পাগলের মতো দুলছিল। পপি আক্তার, এই নামটি উচ্চারিত হলে জেলার দাগি আসামি আর মাফিয়াদের বুকের রক্ত হিম হয়ে যায়। অথচ পপির ছিপছিপে গরম আর সাধারণ সালোয়ার কামিজ পরা চেহারা দেখে বোঝার উপায় নেই যে এই মানুষটি হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমির সেরা ক্যাডেট ছিলেন, যিনি খালি হাতে 10 জন সশস্ত্র গুন্ডাকে ধরাশায়ী করার ক্ষমতা রাখেন। কৃষক বাবার কষ্টার্জিত অর্থে পড়াশোনা করে সমাজের হাজারো বাঁকা কথা আর লিঙ্গ বৈষম্যের ব্যারিকেড ভেঙে আজ তিনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের এই সম্মানজনক পদে। তার জীবনের একটাই মন্ত্র, ন্যায়ের প্রশ্নে কোনো আপোষ নয়। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ওয়্যারলেস সেটটা কর্কশ শব্দে বেজে উঠল। কন্ট্রোল রুমের ডিউটি অফিসারের উত্তেজিত গলা ভেসে এলো, ম্যাডাম, সিচুয়েশন ক্রিটিক্যাল। জলঙ্গি বর্ডারের কাছে বিএসএফ আর আমাদের পেট্রোল পার্টি যৌথ অভিযানে একটা ট্রাক আটক করেছে। ড্রাইভার পালিয়েছে, কিন্তু ট্রাকের ভেতর যা আছে তা দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনার ইমিডিয়েট ইন্টারভেনশন দরকার। পপি এক মুহূর্ত দেরি করলেন না। কফির মাগটা টেবিলে নামিয়ে রেখে দ্রুত ইউনিফর্ম পরতে শুরু করলেন। খাঁকি উর্দিটা গায়ে জড়াতেই তার শরীরই ভাষা বদলে গেল। কোমরে সার্ভিস রিভলভারটা গুজে মাথায় টুপিটা ঠিক করে তিনি যখন জিপের দিকে পা বাড়ালেন, তখন তিনি আর কারো মেয়ে বা বোন নন, তিনি তখন প্রজাতন্ত্রের রক্ষক। ড্রাইভার রতন জানত ম্যাডাম ডাকলে 1 সেকেন্ডও দেরি করা চলে না। মুহূর্তের মধ্যে সাইডেনের নীল আলোয় রাতের অন্ধকার চিরে পুলিশের জিপ ছুটল সীমান্তের দিকে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যেন আকাশ ভেঙে পড়ছে। ঘটনাস্থলে পৌঁছে পপি দেখলেন বৃষ্টির মধ্যেই স্থানীয় থানার ওসি এবং বিএসএফ জওয়ানরা একটা বড় ট্রাক ঘিরে দাঁড়িয়ে আছেন। ট্রাকটি কাদা রাস্তায় আটকে আছে। পপির গাড়ি থামতেই ওসি দৌড়ে এলেন, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। ম্যাডাম, ট্রাকের ভেতর শুধুই চালের বস্তা ছিল, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে আমরা বস্তাগুলো সরাই। বস্তার নিচে একটা ফলস ফ্লোর বা গোপন কুঠুরি করা আছে। পপি ওসির কথায় কান্না দিয়ে নিজেই বৃষ্টির মধ্যে এগিয়ে গেলেন। হাতে টর্চ নিয়ে ট্রাকের পেছনে উঠে পড়লেন। ভেজা চালের বস্তার গন্ধ ছাপিয়ে তার নাকে এলো বারুদের গন্ধ। ফলস ফ্লোরের ঢাকনা সরাতেই দেখা গেল থরে থরে সাজানো AK-47 রাইফেল, কার্তুজ এবং ছোট ছোট বাক্সে ঠাসা নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার, আন্তর্জাতিক পাচারচক্রের এক বিশাল ভাণ্ডার। কিন্তু পপির হৃৎস্পন্দন থমকে গেল ট্রাকের একদম শেষ প্রান্তে টর্চের আলো পড়তেই। সেখানে কুঠুরির অন্ধকারে গুটিসুটি মেরে বসে আছে 2টি কিশোরী মেয়ে। ভয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছে। তাদের মুখ চওড়া স্কচ টেপ দিয়ে বাঁধা, হাত পা দড়ি দিয়ে কোষে বাঁধা। পপি দ্রুত রিভলভার হোলস্টারে রেখে ছুরি বের করে তাদের বাঁধন কেটে দিলেন। মেয়ে দুটি কথা বলতে পারছিল না, শুধু পপিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। পপি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। বৃষ্টির জল আর মেয়ে দুটির চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেল। পপি বুঝলেন এটা শুধু অস্ত্র বা মাদকের কারবার নয়, এর গভীরে লুকিয়ে আছে জঘন্য নারী পাচার চক্র। তার চোয়াল শক্ত হল। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এই অপরাধের শেষ শিকড়টা উপড়ে না ফেলা পর্যন্ত তিনি থামবেন না। পরদিন সকাল থেকেই এসপি অফিসে সাজরব। উদ্ধার হওয়া মেয়ে দুটির নাম রিনা ও মিনা। তারা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে। জবানবন্দিতে তারা জানায় শহরে ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে কালু সর্দার নামের এক ব্যক্তি তাদের নিয়ে এসেছিল। কিন্তু কালু সর্দার তো কেবলই এক ছোট দালাল। পপি একটি বিশেষ তদন্ত দল বা সিট গঠন করলেন। এই টিমে নিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সাব ইন্সপেক্টর অর্ণব, তোখর সাইবার এক্সপার্ট সোহেল এবং সাহসী নারী কনস্টেবল দময়ন থেকে। তদন্ত এগোতেই পপির মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করল। যান্ত্রিক স্বরে ভেসে উঠল হুমকি, এসপি ম্যাডাম, আগুনের সাথে খেলবেন না, হাট পুড়ে যাবে। ট্রাকটা ছেড়ে দিন, কেসটা ধামাচাপা দিন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। কেন নষ্ট করছেন? মনে রাখবেন, বদলি বা দুর্ঘটনা দুটোই কিন্তু চোখের পলকে ঘটে যেতে পারে। পপি শান্ত গলায় উত্তর দিলেন, আগুন নেভানোই আমার কাজ, আর আমার হাত পোড়ার ভয় নেই, কারণ আমি নিজেই বারুদ। পারলে সামনে এসে কথা বলুন। সোহেল দিনরাত এক করে কল রেকর্ড আর লোকেশন ট্র্যাক করতে লাগল। কালু সর্দারের ফোনের শেষ লোকেশন ট্র্যাক করে জানা গেল সে নিয়মিত যোগাযোগ রাখে শহরের এক নামী 5 স্টার হোটেলের ল্যান্ডলাইন নম্বরে। আরও গভীরে গিয়ে জানা গেল ওই সময় হোটেলে উপস্থিত ছিলেন প্রতাপ চৌধুরী।
প্রতাপ চৌধুরী শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং রাজনৈতিক নেতা। তার ইশারায় প্রশাসনের অনেক কিছুই নড়ে চড়ে। তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা মানে বাঘের গুহায় হাত দেওয়া। কিন্তু পপি দমে যাওয়ার পাত্রী নন। তিনি জানতেন প্রতাপ চৌধুরী খুব শিগগিরই মাদকের আরও একটি বড় চালান পাচার করবে, কারণ আগের চালানটি ধরা পড়ায় তার বায়াররা চাপ দিচ্ছে। সোর্স মারফত খবর এলো অমাবস্যার রাতে লালগোলার এক পরিত্যক্ত চটকলে বড় একটা ডিল হতে চলেছে। বিদেশি বায়াররা আসবে, প্রতাপ চৌধুরী নিজে সেখানে থাকবে। পপি সিদ্ধান্ত নিলেন প্রথাগত রেইড করলে প্রতাপ পালিয়ে যাবে অথবা প্রমাণ লোপাট করে ফেলবে, তাকে হাতে নাতে ধরতে হবে। তিনি এক অভিনব ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করলেন। তিনি এবং কনস্টেবল দময়ন্তী স্থানীয় গ্রামের সাধারণ নারীর বেশ ধরলেন। ময়লা শাড়ি, হাতে কাঁচের চুড়ি, চুলে তেল আর পায়ে সাধারণ চটি। চেনার উপায় নেই যে ইনি জেলার দুর্দন্ত প্রতাপ এসপি। পরিকল্পনা অনুযায়ী অর্ণব এবং বাকি ফোর্স চটকলের 1 কিলোমিটার দূরে পজিশন নিয়ে থাকবে। পপির শাড়ির ভাঁজে লুকানো গোপন জিপিএস ট্র্যাকার সিগন্যাল দিলেই তারা আক্রমণ করবে। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, চারদিকে ঝিঝি পোকার ডাক। পপি আর দময়ন্তী চটকলের ভাঙা পাঁচিল টপকে ভেতরে ঢুকলেন। চটকলের মেন শেডে টিমটিম করে হ্যালোজেন লাইট জ্বলছে। সেখানে জনাবিশেক সশস্ত্র গুন্ডা পাহারায়। মাঝখানে একটা বড় টেবিলের একপাশে প্রতাপ চৌধুরী বসে, অন্য পাশে কয়েকজন বিদেশি। টেবিলের ওপর নোটের বান্ডিল আর সাদা পাউডারের প্যাকেট। পপি নিজের শাড়ির আঁচলের আড়ালে রাখা গোপন বডি ক্যামেরায় সব রেকর্ড করতে শুরু করলেন। প্রতাপ চৌধুরী হাসতে হাসতে বলছে, এই মালটা বর্ডার পার করতে পারলে আর চিন্তা নেই। ওই লেডি পুলিশ এখন চালের বস্তা খুঁজতে ব্যস্ত, আর আমরা এখানে রাজত্ব করছি। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একটা বুনো বিড়াল দেওয়াল থেকে লাফ দিতেই পপির পায়ের কাছে রাখা পুরনো টিনের ক্যানে বিকট শব্দ হল। মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতা ভেঙে গেল। কে ওখানে? ধরে নিয়ে আয়। প্রতাপের হুঙ্কার শোনা গেল। পপি বুঝলেন লুকোচুরি শেষ। তিনি দময়ন্তীকে ইশারা করলেন। দুজনে আড়াল থেকে বেরিয়ে এলেন। শাড়ির নিচ থেকে বের করলেন উদ্যত রিভলভার। কেউ নড়বে না, পুলিশ। পপির গলার আওয়াজ চটকলের পুরনো দেওয়ালে প্রতিধ্বনিত হল। প্রতাপ চৌধুরী প্রথমে চমকে গেলেও পরমুহূর্তেই অট্টহাসিতে ফেটে পড়ল। মাত্র দুজন মেয়ে পুলিশ আমাকে ধরবে? মেরে ফেলোদের, পুঁতে দে এখানেই। শুরু হলো এক অসম লড়াই। প্রতাপের গুন্ডারা গুলি চালাতে শুরু করল। পপি আর দময়ন্তী একটা বড় পিলারের আড়ালে আশ্রয় নিলেন। পপি পাল্টা গুলি চালালেন। দুজন গুন্ডা লুটিয়ে পড়ল, কিন্তু তাদের গুলি ফুরিয়ে আসছিল। ম্যাডাম, আমার গুলি শেষ, দময়ন্তী চিৎকার করে বলল। পপির ম্যাগাজিনেও আর মাত্র 2টো গুলি। ওদিকে অর্ণবের টিম ঢুকতে পারছে না, কারণ প্রতাপ চটকলে জ্যামার লাগিয়ে রেখেছে। জিপিএস সিগন্যাল কাজ করছে না। পপির মাথায় বিদ্যুৎ খেলে গেল। জ্যামারটা নিশ্চয়ই জেনারেটর রুমের কাছে। তিনি দময়ন্তীকে বললেন, আমাকে কাভার দাও। জীবনের ঝুঁকি নিয়ে পপি দৌড় দিলেন জেনারেটর রুমের দিকে। বৃষ্টির মতো গুলি তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা গুলি তার বাম হাতের বাহু ছুঁয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরোল, ইউনিফর্ম ভিজে গেল, কিন্তু পপি থামলেন না। জেনারেটর রুমে ঢুকে তিনি পাহারারত গুন্ডাকে এক লাথিতে ধরাশায়ী করলেন এবং জ্যামারটা লক্ষ্য করে শেষ গুলিটি চালালেন। জ্যামার অকেজো হতেই অর্ণবের কাছে সিগন্যাল পৌঁছে গেল। পুলিশ জিপের সাইরেন আর সার্চলাইটের আলোয় ভরে গেল চটকল চত্বর। প্রতাপ চৌধুরী পালানোর চেষ্টা করল। সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে নিজের ল্যান্ড রোভারের দিকে দৌড় দিল। পপি যন্ত্রণাকাতর হাত নিয়েই দৌড়ালেন তার পেছনে। দাঁড়ান মিস্টার চৌধুরী। প্রতাপ গাড়িতে ওঠার আগেই পপি ঝাঁপিয়ে পড়লেন তার ওপর। দুজনে মাটিতে গড়াগড়ি খেললেন। প্রতাপ পপির আঘত হাতে আঘাত করল। যন্ত্রণায় পপির মুখ কুঁকড়ে গেল, কিন্তু তিনি গ্রিপ ছাড়লেন না। জুডোর এক মোক্ষম প্যাচে প্রতাপকে তিনি মাটিতে শুইয়ে দিলেন এবং নিজের হাঁটু দিয়ে তার বুক চেপে ধরে হাতে হাত কড়া পরিয়ে দিলেন। হাঁপাতে হাঁপাতে পপি বললেন, আপনার খেলা শেষ প্রতাপবাবু, এবার আইনের খেলা শুরু। প্রতাপ চৌধুরী গ্রেফতার হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল, কিন্তু লড়াই এখানেই শেষ হল না। প্রতাপের গ্রেফতারির পর শুরু হলো রাজনৈতিক চাপ। ওপর মহল থেকে পপিকে কেস হালকা করার জন্য চাপ দেওয়া হতে লাগল। এমনকি তাকে সাসপেন্ড করারও হুমকি দেওয়া হলো। পপি বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি প্রেস কনফারেন্স ডেকে সমস্ত ভিডিও ফুটেজ এবং প্রমাণ মিডিয়ার সামনে তুলে ধরলেন। জনমত পুরোপুরি পপির দিকে চলে গেল। মানুষ রাস্তায় নেমে পপির সমর্থনে স্লোগান দিতে লাগল। জেলখানায় বসে প্রতাপ চৌধুরীর রাগে ফুঁসছিল। সে তার বাইরের লোকদের দিয়ে পপিকে দুর্বল করার শেষ চেষ্টা করল।
এক গভীর রাতে পপির কাছে ফোন এলো তার গ্রামের বাড়ি থেকে। তার প্রতিবেশী কাঁদছেন, পপিমা, সর্বনাশ হয়ে গেছে, তোর বাড়িতে কারা যেন পেট্রোল বোমা মেরেছে, দাউ দাউ করে জ্বলছে সব। পপির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার বৃদ্ধ বাবা মা? পপি পাগলের মতো গাড়ি নিয়ে ছুটলেন গ্রামের দিকে। গিয়ে দেখলেন তার শৈশবের স্মৃতিঘেরা বাড়িটি পুড়ে ছাই। বাবা মা ভাগ্যক্রমে বেঁচে গেছেন, কিন্তু বাবা আগুনের তাপে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালের বেডে শুয়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বাবা পপির হাত ধরলেন। বাবার হাত কাঁপছিল, কিন্তু গলায় ছিল অদ্ভুত জোর। বাবার চোখ দিয়ে জল পড়ছিল না, পড়ছিল আগুন। মারে, ওরা ভেবেছে ঘর পুড়িয়ে তোকে থামাবে। ওরা জানে না কৃষকের মেয়ে তুই। আমরা মাটির মানুষ, আবার উঠে দাঁড়াবো। মনে রাখবি, ছাই থেকেই ফিনিক্স পাখি জন্মায়। তুই ওদের ছাড়বি না। আমার ভিটে পড়েছে, কিন্তু আমার মেয়ের সততা তো পড়েনি। বাবার এই কথাগুলো পপির শোককে শক্তিতে পরিণত করল। তিনি চোখের জল মুছলেন না, সেই জল জমিয়ে রাখলেন বারুদ হিসাবে। 3 মাস পর আদালত চত্বরে তিল ধারণের ঠাঁই নেই। প্রতাপ চৌধুরীর বিচার শুরু হয়েছে। প্রতাপের পক্ষ থেকে দেশের নামী সব উকিলরা এসেছে। তারা পপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মানসিকভাবে ভেঙে ফেলার আপ্রাণ চেষ্টা করল। প্রতাপের উকিল ব্যঙ্গ করে বললেন, মিস পপি, আপনি তো বিখ্যাত হতে চেয়েছিলেন, তাই কি এই সাজানো নাটক? আমার মক্কেল একজন সমাজসেবক, তাকে ফাঁসানো হচ্ছে। পপি শান্ত চোখে উকিলের দিকে তাকালেন। তারপর বিচারকের দিকে ফিরে দৃঢ় কণ্ঠে বললেন, ধর্মাবতার, সমাজসেবকরা গরিব মেয়েদের বিক্রি করে না, মাদকের বিষ যুব সমাজের রক্তে মিশিয়ে দেয় না। এই দেখুন সেই মেয়েদের জবানবন্দি, এই দেখুন ফরেন্সিক রিপোর্ট, আর এই সেই ভিডিও ফুটেজ। একজন অফিসার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমি ন্যায় বিচার চাই। পপির অকাট্য যুক্তি, নিখুঁত তদন্ত রিপোর্ট এবং সাহসিকতার সামনে সব মিথ্যে অভিযোগ ধূলিসাৎ হয়ে গেল। বিচারক রায় ঘোষণা করার সময় পিনপতন নীরবতা বিরাজ করছিল। সকল সাক্ষ্য প্রমাণ বিচার করে আসামি প্রতাপ চৌধুরীকে নারী ও শিশু পাচার, অস্ত্র ব্যবসা এবং পুলিশকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করা হল এবং তাকে আমৃত্যু কারাদণ্ড ও তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হল। আদালত কক্ষ করতালিতে ফেটে পড়ল। রিনা আর মিনা দর্শক আসনে বসে কাঁদছিল। তারা আজ মুক্ত, তারা আজ নিরাপদ। প্রতাপ চৌধুরীকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, সে একবার পপির দিকে তাকাল। সেই দৃষ্টিতে আর দম্ভ ছিল না, ছিল পরাজয়ের গ্লানি। সততার পুরস্কার হিসেবে যা হয়, পপির ক্ষেত্রেও তাই হল। এত বড় সাফল্যের পর তাকে পুরস্কৃত করা হলো বদলি দিয়ে। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত জেলায় তাকে পাঠানো হলো, যেখানে সুযোগ সুবিধে কম কিন্তু চ্যালেঞ্জ বেশি। একে অনেকেই পানিশমেন্ট পোস্টিং বলল। মুর্শিদাবাদ ছাড়ার দিন পুলিশ লাইনে এক আবেগঘন পরিবেশ। জুনিয়র অফিসাররা, কনস্টেবলরা সবাই চোখের জল মুছছে। সাধারণ মানুষ ফুলের তোড়া নিয়ে এসেছে। পপি পোডিয়ামে দাঁড়িয়ে শেষবারের মতো সবার উদ্দেশ্যে বললেন, বদলি সরকারি চাকরির অংশ, কিন্তু আমার শপথ বদলায়নি। খাঁকি উর্দিটা কোনো নেতার দয়ায় পড়িনি, নিজের যোগ্যতায় পড়েছি। যেখানেই অন্যায় দেখব সেখানেই রুখে দাঁড়াব। আপনারা ভয় পাবেন না। পুলিশ আপনাদের বন্ধু, কিন্তু তার আগে আপনাদের নিজেদেরও সাহসী হতে হবে। মনে রাখবেন, অপরাধীরা ততক্ষণই শক্তিশালী যতক্ষণ আমরা চুপ থাকি। বিদায় বেলায় রিনা আর মিনা দৌড়ে এসে পপির পায়ের ধুলো নিল। ম্যাডাম, আমরা আবার স্কুলে ভর্তি হয়েছি, আমরাও আপনার মতো পুলিশ হব, রিনা বলল। পপি তাদের কপালে চুমু খেয়ে বললেন, মানুষের মতো মানুষ হও, সেটাই হবে আমার আসল জয়। উত্তরবঙ্গের পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে পপির জিপ ছুটে চলেছে। দুপাশে ঘন জঙ্গল, পাইন গাছের সারি। ঠান্ডা বাতাসে কুয়াশা জমেছে গাড়ির কাঁচে। ড্রাইভার রতন আয়নায় বাকিয়ে বলল, ম্যাডাম, শুনেছি এখানে কাঠ মাফিয়া আর চোরা শিকারীদের খুব উৎপাত, রাত বিরেতে বের হওয়া নিরাপদ নয়। পপি জানলার বাইরে তাকালেন। পাহাড়ের চূড়ায় সূর্যের শেষ আলো এসে পড়েছে। তার মুখে সেই চিরচেনা প্রত্যয়ী হাসি। বাম হাতের কাটা দাগটায় আলতো হাত বোলালেন, লড়াইয়ের স্মৃতিচিহ্ন। তিনি চশমাটা ঠিক করে নিয়ে বললেন, নিরাপদ থাকার জন্য তো পুলিশে আসেনি রতন, উৎপাত আছে বলেই তো আমাদের দরকার। গাড়িটা জোরে চালাও, থানায় গিয়েই চার্জ নিতে হবে। নতুন যুদ্ধ অপেক্ষা করছে। জিপ বাঁক নিল পাহাড়ের খাদ ঘেঁষে। কুয়াশার চাদর ভেদ করে জিপটি এগিয়ে চলল নতুন গন্তব্যে। পপি আক্তার জানতেন এই লড়াই অনন্ত, কিন্তু তিনি এও জানতেন তিনি একা নন।
তার সাথে আছে সত্য, সাহস এবং কোটি মানুষের বিশ্বাস। তিনি যে লোহার প্রজাপতি, কোমল কিন্তু ইস্পাতের মতো কঠিন। যেখানেই অন্ধকার নামবে সেখানেই তিনি মশাল হাতে দাঁড়িয়ে থাকবেন।